অবস্থান শেষে কর্মসূচি প্রত্যাহার ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দাবি না মানলে কাল বাংলা ব্লকেট এবং আমরণ অনশনের ঘোষণা। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকায় মুখ্য, বললেন সিইসি। ভোটের কর্মপরিকল্পনা হয়েছে, প্রকাশের সময় আসেনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশবাসীর আশা পূরণ হবে, মন্তব্য মির্জা ফখরুলের। ইসিকে শক্তিশালী করার আহ্বান বিশেষজ্ঞদের। রাজনৈতিক প্রকল্প চিহ্নিত করে বাজেট কাটছাট করছে সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ফ্যামিলি কার্ড ফের বেড়ে দাঁড়াচ্ছে 1 কোটিতে। স্বাগত। এখন সন্ধ্যার আয়োজনে, পুরো আয়োজনে আপনাদের সঙ্গে আছি আমরা দুজন, আমি তন্ময় কুমার রায় এবং আমি শম্পা বিশ্বাস। সড়কে দিনভর অবস্থান কর্মসূচি পালন শেষে সাময়িক সময়ের জন্য কর্মসূচি প্রত্যাহার করেছে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। তবে রাতের মধ্যে দাবি আদায় না হলে কাল ঢাকা ব্লকেট ও আমরণ অনশনের হুঁশিয়ারি তাদের। কর্মসূচিতে পুলিশের লাঠিচার্জে আহত হয়েছেন বেশ কয়েকজন শিক্ষার্থী। আরও জানাচ্ছেন আসিফ ইকবাল খান। গত 2 জুন 41 শিক্ষার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। তাদের মধ্যে 24 জনকে স্থায়ী ও 16 জনকে করা হয় সাময়িক বহিষ্কার। এই ঘটনার জেরে শনিবার সকাল 8:30 থেকে উপাচার্য বিরোধী আন্দোলনে জড়ানো শিক্ষার্থীদের বহিষ্কার আদেশ প্রত্যাহার সহ 5 দফা দাবিতে নতুন বাজার সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা। এ সময় বন্ধ হয়ে যায় কুড়িল থেকে বাড্ডা ও গুলশান অভিমুখী সড়কে যান চলাচল। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা। এয়ারপোর্ট থেকে আমার বাসটা ছেড়ে আসছে, আমরা 1 ঘন্টা 3টা বাস পরে এখানে দাঁড়ায় আছি। এক সরকারের বলে পারি নাই মানতি, আর এক সরকার নতুন করে বসাইছে ছাত্ররা, তারা পারে না মানতি। সাহেব মাসখানে খালি নিরীহ মানুষ কষ্ট পাবে কিসের জন্য? পরে শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিম। সমঝোতা না হলে এক পর্যায়ে রাস্তার যান চলাচল স্বাভাবিক করতে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। আহত হয় বেশ কয়েকজন শিক্ষার্থী। প্রত্যেকটা জুলাই যোদ্ধা এবং তারা প্রত্যেকটা ছবি এখানে দেখতে পারবেন, তারা প্রত্যেকটা জুলাই যোদ্ধা। তাদেরকে দেখে তাদেরকে বহিষ্কার করা হলো। আমাদের বহিষ্কার অবৈধভাবে করা হয়েছে, কোনো রিজন নাই। আমাদের রিজন দেওয়া হয়েছে কি ফেসবুকে পোস্ট করার জন্য, ফেসবুকে কমেন্ট করার জন্য। অনেককে বহিষ্কার করা হয়েছে জাস্ট ইমেইলের রিপ্লাই, বহিষ্কৃত স্টুডেন্টের ইমেইলের রিপ্লাইয়ের সাথে সেম হওয়ার জন্য। এই সব রিজনে আমাদেরকে বহিষ্কার করা হয়েছে। একাডেমিক যে ক্ষতি হয়েছে তার সেই ক্ষতিপূরণ দিতে হবে এবং আরও 4টি দাবি, যেগুলো বিশ্ববিদ্যালয় সংস্কারমূলক এবং সামগ্রিক প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সংস্কারমূলক। বিকেলে পুলিশের মধ্যস্থতায় ফের প্রক্টোরিয়াল টিমের সাথে শিক্ষার্থীদের বৈঠক অনুষ্ঠিত হলেও মেলেনি সমাধান। তবে আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন শিক্ষার্থীরা। তবে রোববার বাংলা ব্লকেট ও আমরণ অনশন কর্মসূচির হুঁশিয়ারি তাদের। আমাদের বহিষ্কার আদেশ প্রত্যাহার করতে হবে। যদি বহিষ্কার আদেশ প্রত্যাহার না করা হয়, আমরা আগামীকাল থেকে আবার সারা বাংলাদেশে বাংলা ব্লকেট পালিত হবে এবং আমরা বহিষ্কৃত শিক্ষার্থীরা আমরণ অনশনে বসতে যাচ্ছি আগামীকাল। এদিকে স্বাভাবিক রয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, অনুষ্ঠিত হচ্ছে সব ক্লাস, স্বাভাবিক রয়েছে শিক্ষার্থীদের উপস্থিতিও। বহিরাগত যে সমস্যা চলছে সেরকম কোনো সমস্যা আমি এখন পর্যন্ত দেখতে পাচ্ছি না। আমরা সবাই এটাই চাই যে এখন এক্সাম যেহেতু আসছে, সো রেদার দেন ক্লোজিং দ্য ইউনিভার্সিটি, আমাদের কার্যক্রম যেরকম চলতেছিল আমরা ওই রকমই চাই যে চলুক। প্রত্যেকটা ক্লাস আমাদের অন টাইমে শুরু হয়েছে এবং আমাদের 100% না, আমি যদি বলি 80 to 90% আমাদের ক্লাসে প্রেজেন্ট আছে স্টুডেন্টরা। এর আগে এপ্রিলে এক শিক্ষার্থীকে মিড টার্ম পরীক্ষায় অংশ নিতে না দেওয়াকে কেন্দ্র করে শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মধ্যে বিরোধের সূচনা হয়। আসিফ ইকবাল খান, এখন, ঢাকা। এদিকে রোববার থেকে ঢাকা মেডিকেল কলেজের একাডেমিক কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। কাল দুপুরের মধ্যে সব শিক্ষার্থীদেরকে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। দুপুরে অধ্যক্ষ ডাক্তার কামরুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, একাডেমিক কাউন্সিলের জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী ঢাকা মেডিকেলের চলমান অচলাবস্থার নিরসনে এই সিদ্ধান্ত নেওয়া হয়। বেশ কয়েকদিন ধরে ঢাকা মেডিকেল কলেজের আবাসিক হল সংস্কারের দাবি জানিয়ে আসছিল সেখানকার শিক্ষার্থীরা। বিশেষ করে 2025
২৫-২৬ শিক্ষাবর্ষে মেডিকেলে ভর্তি হওয়া শিক্ষার্থীরা আবাসিক হলকে ঝুঁকিপূর্ণ মন্তব্য করে মানববন্ধন ও ক্লাস বর্জনের মতো কর্মসূচি পালন করছিল। এরই মধ্যে একাডেমিক কার্যক্রম বন্ধের এমন সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। ইসি স্বাধীন হলেও নির্বাচনের সরকারের ভূমিকায় মুখ্য বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার AMM নাসির উদ্দিন। তিনি বলেন, নির্বাচনের জন্য কমিশনের নিজস্ব কর্মপরিকল্পনা আছে, তবে তা প্রকাশের সময় আসেনি। সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের প্রশিক্ষণ ইনস্টিটিউটে নির্বাচনী আইন ও বিধি সংস্কার দিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি কথা বলেন। তিনি আরো বলেন, নির্বাচন কমিশন যতই স্বাধীন হোক না কেন, সরকারের সহযোগিতা ছাড়া নির্বাচন সম্ভব নয়। নির্বাচন কমিশনের সংস্কার নিয়েও সরকারের সাথে নানা আলোচনা হচ্ছে বলে জানান তিনি। নির্বাচনের দিন তারিখ প্রকাশের সময় এখনো আসেনি জানিয়ে বলেন, সময় হলেই নির্বাচনের তারিখ জানাবে কমিশন। নট ফর শেয়ারিং উইথ এভরিবডি, যে আপনারা সবাই জানুন যে আমরা এইভাবে যদি বলেন যে সরকারের সাথে যোগাযোগ হয়েছে কিনা, সরকারের দেখেন একটা ইলেকশন করতে গেলে যতই আপনি স্বাধীন বলেন না কেন ইসিকে, সরকার ছাড়া নির্বাচন করা সম্ভব, কারণ সরকারের সহযোগিতা নিয়েই তো আমাকে নির্বাচনটা করতে হবে। আমাকে আইন শৃঙ্খলা বাহিনীর সাহায্য নিতে হবে, সরকারি অফিসারদের সাহায্য নিতে হবে, প্রশাসনের সহযোগিতা নিতে হবে। সুতরাং সরকার এখানে মুখ্য একটা ভূমিকা রাখবে তো ইলেকশনের মধ্যে। এটা ছাড়া তো সম্ভব না, এটা তো সম্ভব না। তো সুতরাং এই সরকারের সাথে আমাদের যে যোগাযোগের বিষয়টা, এটা এমন না যে প্রতিনিয়ত হচ্ছে বা এমন না যে একদম নাই, সেরকম না। আপনারা ইলেকশনের ব্যাপারে যদি তারিখের ব্যাপারে যদি বলতে চান, যদি ডেটের ব্যাপারে, এটা আপনারা যথাসময়ে জানতে পারবেন। ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে বলেছেন, শুধু কথা বা আলোচনা নয়, সংস্কার আনতে হলে মানসিকতার পরিবর্তন প্রয়োজন। বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দলটির যুগ্ম মহাসচিব ফ্যাসিবাদ বিরোধী সব শক্তিকে নিয়ে জাতীয় ঐক্যমত্যের সরকার গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন। একই অনুষ্ঠানে ঐক্যমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, সুষ্ঠু নির্বাচন করতে হলে ইসিকে আরও শক্তিশালী করতে হবে, তবে রাষ্ট্রকে সাজানোর কোনো সুযোগ কাজে লাগানোর আহ্বান জানিয়েছেন সবাই। বিস্তারিত জানাচ্ছেন জাওয়াদ মাহমুদ। অন্তর্বর্তী সরকার গঠনের 10 মাস পার হতে চললেও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের আলোচনা উত্তাপ ছড়াচ্ছে রাজনীতির মাঠে। ঈদুল আজহার আগের দিন জাতির উদ্দেশ্যে ভাষণে এপ্রিলের প্রথমার্ধে নির্বাচনের সময়সীমা ঘোষণা করেন প্রধান উপদেষ্টা। তারপরও তারিখ নিয়ে চলে বিভিন্ন দলের দর কষাকষি। তবে লন্ডনেও প্রধান উপদেষ্টা ও তারেক রহমানের বৈঠকের এজেন্ডায় আলোচনার শীর্ষে জায়গা পায় নির্বাচনের সময়। দুপক্ষের শিথিলতায় আপাত দৃষ্টিতে সন্তোষে পৌঁছায় সরকার ও বিএনপি। তবুও লন্ডন বৈঠকের সপ্তাহ না পেরোতেই সরকারের নতুন ঘোষিত সম্ভাব্য সময়সীমা রমজানের আগে অর্থাৎ ফেব্রুয়ারির মধ্যেই দ্রুত নির্বাচনের আয়োজন করার পক্ষে বক্তৃতা বিবৃতি দিতে থাকে বিএনপি। এমন প্রেক্ষাপটে শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে জিয়াউর রহমানের নেতৃত্ব ও বর্তমান বাংলাদেশ শীর্ষক আলোচনায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন মন্তব্য করেন, অন্তর্বর্তী সরকারকে নির্বাচনের জন্য দায়িত্বে বসানো হয়েছে। দ্রুত সংস্কার করে নির্বাচন না দিলে জুলাই শহীদদের অবমূল্যায়ন করা হবে। সভা হওয়ার আগের আর পরের অবস্থা দেখেন, এই দেশের মধ্যে অনেক ধরনের বিশৃঙ্খলা কমে গেছে, শান্তি শৃঙ্খলা মানুষের মধ্যে আশা জেগেছে যে একটা নির্বাচন হওয়ার সম্ভাবনা আছে। কাজেই আমাদের বক্তব্য হচ্ছে দ্রুততম সময়ের মধ্যে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার মধ্যেই আগামীর বাংলাদেশ গড়ার শক্তি নিহিত আছে। ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির প্রতিষ্ঠাবার্ষিকীর পুনর্মিলনীতে বিএনপির মহাসচিব দাবি করেন, ফেব্রুয়ারিতে নির্বাচন হলে জন আকাঙ্ক্ষা পূরণ হবে। শুধু কথা বা আলোচনার মাধ্যমে সংস্কার সম্ভব নয়, মানসিকতারও পরিবর্তন আনতে হবে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল। বলেন, নতুন দল হিসেবে এনসিপির কাছে মানুষের প্রত্যাশা বেশি। নতুন করে আমরা জনগণকে একটা স্বপ্ন দেখাতে সক্ষম হয়েছি যে বাংলাদেশে আমরা একটা গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব। আমরা আশ্বস্ত হচ্ছি যে সামনে ফেব্রুয়ারি মাসে একটা নির্বাচন হবে, তার মাধ্যমে আমাদের কিছুটা হলেও আমরা আমাদের সেই আশাগুলো পূরণ করার একটা সুযোগ তৈরি হবে।
এদিকে একই অনুষ্ঠানে অংশ নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য বদিউল আলম মজুমদার বলেন, নির্বাচন সুষ্ঠু করতে হলে কমিশনকে শক্তিশালী করতে হবে। রাজনৈতিক অঙ্গনকে পরিচ্ছন্ন করতে হবে, দুর্বৃত্তায়ন মুক্ত করতে হবে, টাকার খেলা বন্ধ করতে হবে, আমাদের নির্বাচন কমিশনকে স্বাধীন শক্তিশালী করতে হবে, আমাদের নাগরিক সমাজকে সক্রিয় করতে হবে, নিরপেক্ষভাবে কাজ করতে পারে, একই সাথে ক্ষমতার ভারসাম্য সৃষ্টি করতে হবে। তা না হলে কিন্তু ওই যে আবার সুষ্ঠু নির্বাচন হবে, আবারও আমরা একদিনের গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পারবো, কিন্তু যদি কতগুলো মৌলিক সংস্কার না হয় তাহলে আবারও সেই সারা রাত রামায়ণ করে আবারও সেটা কারবার তাতে পরিণত হতে পারে। তাই এছাড়াও অভ্যুত্থানের ফলে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের যে সুযোগ তৈরি হয়েছে তা কাজে লাগানোর আহ্বান জানান বিভিন্ন দলের নেতৃবৃন্দ। এখন যে রাষ্ট্র কাঠামো আছে, জগৎ মাহমুদ, এখন, ঢাকা। সংস্কারের আগে নির্বাচন হলে আবারও ফ্যাসিবাদের জন্ম হবে, তাই জাতীয় ঐকমত্য কমিশনের প্রচেষ্টা সফল করতে যতটুকু সময় প্রয়োজন তা অন্তর্বর্তী সরকারের নেওয়া উচিত। সকালে যশোর শিল্পকলা একাডেমিতে আয়োজিত রোকন সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। ঐকমত্য কমিশনের এই প্রচেষ্টাকে সফল করার জন্য সময় যেটুকু লাগে সে সময়টুকু সরকারের নেওয়া উচিত। সংস্কার ছাড়া নির্বাচনে গেলে সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না, সেই নির্বাচনে জাতীয় মুক্তি হবে না, সেই নির্বাচনে আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে। রাজনৈতিক দলগুলোর সাথে সমঝোতা করেই নির্বাচনের সময় নির্ধারণের চেষ্টা করা হচ্ছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণী সম্পদ উপদেষ্টা ফরিদ আক্তার। দুপুরে ময়মনসিংহে বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউটের বার্ষিক গবেষণা ও পরিকল্পনা প্রণয়ন বিষয়ক আঞ্চলিক কর্মশালায় তিনি কথা বলেন। অন্তর্বর্তীকালীন সরকার একটা চেষ্টা করছে যে একটা সুষ্ঠু সুন্দর একটা নির্বাচন দিয়ে তারপর একটা নির্বাচিত সরকার যাকে জনগণ তাদের পছন্দ মতো সরকার গঠনের একটা প্রক্রিয়ার মধ্যে যেতে পারবে এবং রাজনৈতিক দলগুলোর সাথে একটা সমঝোতার মাধ্যমে বা তাদের সাথে আলোচনার মাধ্যমে যেটা হবে সেটা যে নির্ধারিত তারিখ ঘোষিত হয়েছে তার মধ্যে যদি হওয়া সম্ভব হয় অবশ্যই হবে। ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র সরাসরি যোগ দিলে তা সবার জন্যই খুব বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের অভিযোগ শান্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু সরকার। এদিকে ইসরায়েলি হামলার জেরে পাল্টা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে তেহরান। অন্যদিকে ইসরায়েলের দাবি তাদের বিমান হামলায় শনিবার ইরানে বিপ্লবী গার্ড বাহিনীর আরও 2 কমান্ডার নিহত হয়েছেন। এদিকে গত 9 দিনে ইসরায়েলের হামলায় 54 জন নারী ও শিশুসহ 430 জন ইরানি নাগরিক নিহত হয়েছে বলে দাবি জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়। তৌহিদুর রহমানের প্রতিবেদনে দেখুন বিস্তারিত। প্রতিশোধ নিতে এভাবেই একের পর এক ক্ষেপণাস্ত্র দিয়ে ইসরায়েলে পাল্টা আক্রমণের তীব্রতা বাড়িয়েছে ইরান। নির্ভুল নিশানায় আঘাত আনতে সক্ষম ইরানের ক্ষেপণাস্ত্রগুলো থার্ড আয়রন ডোম দিয়েও প্রতিহত করতে ব্যর্থ হচ্ছে ইসরায়েল। তেহরানের নজিরবিহীন পাল্টা আক্রমণে রীতিমতো নাস্তানাবুদ নেতানিয়াহু প্রশাসন। শনিবার ভোর থেকে ইরানের ক্ষেপণাস্ত্রের আঘাতে তেল আবিব ও হাইফার অনেক গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস হয়ে গেছে। হতাহতদের নিয়ে হাসপাতালের দিকে ছোটাছুটি করতে দেখা গেছে ইসরায়েলের উদ্ধারকর্মী ও জরুরি সেবায় নিয়োজিত কর্মীদের। এদিকে ইরানের ইসফান পারমাণবিক গবেষণা কেন্দ্র এবং সিরাজ শহরের একটি সামরিক স্থাপনা ছাড়াও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে হামলার দাবি করছে ইসরায়েল। এতে শনিবার ইরানের আইআরজিসির আরও 2 কমান্ডার নিহত হয়েছেন বলে দাবি ইসরায়েলি সেনাবাহিনীর। অস্তিত্ব টিকিয়ে রাখার জন্য যতদিন প্রয়োজন ততদিন ইরানে হামলা চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। Because we face an existential danger, a dual existential danger. One from 20,000 such rockets, 20,000, not one. This is one rocket, one missile. And the other is, of course, atomic bombs in the hands of this mad regime. এমন সংঘাত উত্তেজনার মধ্যে শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠক করেছেন ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর পররাষ্ট্রমন্ত্রীরা। বৈঠকের ফাঁকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, ইসরায়েলি আগ্রাসনে যুক্তরাষ্ট্র যুক্ত হলে সবার জন্য বিপদ ডেকে আনবে। এমনকি যুক্তরাষ্ট্র শুরু থেকেই এই আগ্রাসনে জড়িত বলে অভিযোগ করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। এই অবস্থায় কূটনীতিতে ফিরে আসার জন্য আগে আগ্রাসন বন্ধ করা উচিত বলে সতর্ক করেন আব্বাস আরাকচি। The United States has been in this aggression from the beginning. You know, they deny. They keep saying that they are not involving, but we have many indications that they have been involved from day one.
And now, the tweets, interviews by the US president is quite clear. এদিকে ওআইসির সম্মেলনে দেয়া ভাষণে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান অভিযোগ করে বলেছেন, শান্তির পথে প্রধান বাধা নেতানিয়াহু সরকার। এমনকি ইরানের পারমাণবিক আলোচনাকে ব্যর্থ করার জন্য ইসরায়েলি হামলাকে দায়ী করেন তিনি। Bütün bu saldırılarıyla Netanyahu hükümeti bölgesel barışın önündeki en büyük engel olduğunu bir kez daha ispat etmiştir. İsrail'in İran'a gerçekleştirdiği saldırıları en güçlü şekilde জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শুক্রবার হওয়া এক জরুরি সভায় ইসরায়েল ইরান সংঘাত নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ার আগে দ্রুত কূটনৈতিক সমাধানের আহ্বান জানিয়েছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। We are not witnessing isolated incidents. We are on course to potential chaos. The expansion of this conflict could ignite a fire that no one can control. এদিকে ইরানের হামলায় ইসরায়েলে হতাহতের সঠিক তথ্য পাওয়া না গেলেও তেহরান জানিয়েছে 13 জুন থেকে ইসরায়েলি হামলায় তাদের অন্তত 430 জন নিহত হয়েছেন, আহত অন্তত 3500। সংঘাত উত্তেজনা বাড়ায় ইরান এবং ইসরায়েল থেকে পশ্চিমা নাগরিকদের সরিয়ে নেওয়ার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। তৌহিদুর রহমান, এখন বিশ্ব। যে কোনো সময় ইসরায়েলের হাতে গুপ্ত হত্যার শিকার হতে পারেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। সেই শঙ্কা থেকে তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য পরবর্তী 3 জনের নাম প্রস্তাব করেন তিনি। যুদ্ধ আরও দীর্ঘায়িত হওয়ার শঙ্কায় তাদের ইতোমধ্যে প্রস্তুত করা হচ্ছে বলে জানা গেছে। আরও জানাচ্ছেন জাহানারা ভুইয়া। 1979 সালের ইসলামী বিপ্লবের পর ইরানে দাপটের সঙ্গে শাসন করে আসছেন দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামিক শাসন কায়েম ও মধ্যপ্রাচ্য থেকে ইসরায়েলকে উৎখাতে সর্বদা সোচ্চার রয়েছেন তিনি। এমনকি যারাই ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নিয়েছে প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে তাদের সহায়তা করেছেন খামেনি, যার জ্বলন্ত উদাহরণ ইরানের প্রক্সি গ্রুপ হামাস, হিজবুল্লাহ, হুথির মতো বিদ্রোহী গোষ্ঠীগুলো। আর তার এই কর্মকাণ্ডের জন্য পশ্চিমাও তাদের মিত্রদের চক্ষুশূলে পরিণত হয়েছেন 86 বছর বয়সী আয়াতুল্লাহ আলী খামেনি। ইসলামী বিপ্লবের আগে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে ছিল ইরানের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক, তারাই চরম শত্রুতে রূপ বদলায়। তবে শত প্রতিকূলতার মধ্যেও যে কোনো পরিস্থিতি বিচক্ষণতার সঙ্গে মোকাবেলা করে আসছেন ক্যারিজম্যাটিক এই নেতা। ইরান ইসরায়েল সংঘাতে ইরানের পথপ্রদর্শক এই নেতার দিকে তাকিয়ে রয়েছে গোটা মুসলিম বিশ্ব। তার হুকুমেই শত্রুপক্ষের সঙ্গে লড়াই করে যাচ্ছে আইআরজিসির সদস্যরা। গোপনে অবস্থান নিয়ে হলেও দিক নির্দেশনা দিয়ে যাচ্ছেন তার সতীর্থদের। তবে 13 জুন ইরান ভূখণ্ডে ইসরায়েলের নিখুঁত হামলায় বিপ্লবী গার্ড কমান্ডারদের মৃত্যুর পর শঙ্কা জেগেছে ইরানের সর্বোচ্চ নেতার প্রাণনাশের। এরই মধ্যে যুক্তরাষ্ট্র খামেনির অবস্থান জানে বলে হুঁশিয়ারি দিয়েছে। ইসরায়েলের গোয়েন্দা নেটওয়ার্কের কাছে অনেকটা কাবু তেহরান। বিষয়টি বুঝতে পেরে খোদ খামেনিও তার পরবর্তী অনুসারী কে হবেন সে বিষয়ে ভাবছেন। বিষয়টি নিশ্চিত করে খবর প্রকাশ করেছে দ্য জেরুজালেম পোস্ট। খামেনি জানান, সংসদীয় কমিটির কাছে তার অবর্তমানে দায়িত্ব পালনের জন্য 3 ব্যক্তির নাম প্রস্তাব করেন। তবে নিরাপত্তার স্বার্থে তাদের নাম এখনই প্রকাশ করা হচ্ছে না। তাদের প্রস্তুত করা হচ্ছে সামনের দিনগুলোর জন্য, কারণ যুদ্ধ আরও দীর্ঘায়িত হতে পারে বলে শঙ্কা জানান তিনি। একই সঙ্গে আইআরজিসির উচ্চপদস্থ কমান্ডারদেরও প্রস্তুত থাকার নির্দেশ দিয়েছেন খামেনি। জাহানারা ভুইয়া, এখন বিশ্ব। উন্নয়ন বাজেটে 1300 প্রকল্পের মধ্যে মাত্র 20 থেকে 30টি নতুন বলে জানিয়েছেন পরিকল্পনা উপদেষ্টা ডক্টর ওয়াহিদউদ্দিন মাহমুদ। তবে রাজনৈতিক প্রকল্প বাছাই করে অতিরিক্ত অর্থ কাটছাট করা হচ্ছে বলে জানান তিনি। আর বাণিজ্য সচিব জানিয়েছেন 2 থেকে 3 মাসের মধ্যে টিসিবির ফ্যামিলি কার্ড সংখ্যা ফের 1 কোটিতে উত্তীর্ণ করা হবে। আরও জানাচ্ছেন আরিফ হোসেন। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকারের নতুন বাজেট ঘোষণার পর মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে সরকারের পরিকল্পনা, কালো টাকা সাদা করা সহ বেশ কিছু বিষয়ে শুরু হয় সমালোচনা। বাজেট গতানুগতিক কিনা প্রশ্ন ওঠে তা নিয়েও। নতুন বাজেট কি দিল আর স্বল্পোন্নত বাংলাদেশ উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখাতে করণীয় নিয়ে রাজধানীর একটি হোটেলে আলোচনায় বসে সরকার ও বিভিন্ন সংগঠনের কর্তা ব্যক্তিরা। এ সময় বক্তারা বলেন, এলডিসি গ্রাজুয়েশনের জন্য উপযুক্ত প্রস্তুতি নেই সরকারের। 2025-26 অর্থ বছরে উন্নয়নশীল দেশের তালিকায় নাম লেখানো যাবে কিনা তা নিয়েও সন্দেহ প্রকাশ করেন অনেকে। কিন্তু আমাদের ইকোনমিক ডিপ্লোমেসিতে সিরিয়াস ঘাটতি আছে। এ সময় পরিকল্পনা উপদেষ্টা তার মন্ত্রণালয়ের নানা সংস্কার তুলে ধরেন।
কালো টাকা সাদা করার বিধান নিয়ে বিতর্কেরও জবাব দেন পরিকল্পনা উপদেষ্টা। 5 কোটি টাকার একটা ফ্ল্যাট বোধহয় ওই ডিআইটি দামের বর্গফুট অনুযায়ী 1 কোটি টাকা দাম হবে। এই 1 কোটি দেখাতেই কালো টাকা সাদা করার, এই 1 কোটিও যদি সে দেখাতে না পারে 5 কোটি টাকা দিয়ে কিনেছে, তাহলে এটা থাকার তো কোনো দরকার নেই। কাজে এতই যখন আলোচনা হয়েছে তুলে দেওয়া হবে। প্রবীণ এই অর্থনীতিবিদ জানান, উন্নয়ন বাজেটের 1300 প্রকল্পের মধ্যে নতুন মাত্র 20 থেকে 30টি। এছাড়া মন্দ প্রকল্প বাদ দিয়ে অতিরিক্ত বাজেট কাটছাট করা হচ্ছে বলেও জানান তিনি। সরকার যেভাবে চলে প্রশাসন, সেখানে অনেক ব্যয় সাশ্রয় করা সম্ভব। প্রকল্পের আমরা যা বাড়তি ব্যয় ছিল সেগুলোকে কাটছাট করে আমরা প্রকল্প ছোট করছি, সেটাও একটা কারণ কেন এডিপি ছোট হচ্ছে। এই প্রকল্পগুলো বাস্তবায়ন এত খারাপভাবে হচ্ছিল যে এগুলোকে শেষ করতে গেলে বরং ব্যয় আরো অনেক বাড়াতে হবে। একই সভায় অংশ নিয়ে বাণিজ্য সচিব বলেন, টিসিবির ফ্যামিলি কার্ডধারীর সংখ্যা 1 কোটিতে উত্তীর্ণ করা হচ্ছে। এখন চলছে 57 লাখ এবং আগামী কয়েক মাসের মধ্যে 2-3 মাসের মধ্যে আমরা আবার 1 কোটি করব। তার আগ পর্যন্ত অন্তত আমরা ট্রাক সেল করছি এবং এভাবে বেনিফিটটা ক্ষুদ্র আয়ের মানুষ বা নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি। 2013 সালের পাবলিক প্রকিউরমেন্ট অ্যাক্ট বাদ দিয়ে নতুন আইন করা হচ্ছে। এই আইনে পুকুর চুরি করার সুযোগ নির্বাচিত কোনো রাজনৈতিক দলের থাকবে না বলেও দাবি বক্তাদের। ডিসরাপশন না হয় বা মানে কন্টিনিউশনে কোনো ক্ষতিগ্রস্ত না হয় সেই চেষ্টাটা করা হয়েছে। আরিফ হোসেন, এখন, ঢাকা। এবার মৌসুমের আগেই বিপজ্জনকভাবে বাড়ছে ডেঙ্গু জ্বর। কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও মিলছে না মুক্তি। আইডিসিআর এর জরিপ বলছে 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুবাহী এডিস মশার লার্ভার ঘনত্ব নির্ধারিত মানদণ্ডের চেয়েও বেশি। অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনে ভাটা পড়েছে কাজের ধারাবাহিকতায়। কমেছে মশা নিধন কার্যক্রম। আর জানাচ্ছেন বাজিদ সাদ। তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী ইহসান পড়ার টেবিলে বসতেই মশার কামড়ে মনোযোগ ধরে রাখা দুষ্কর হয়ে উঠেছে। ডেঙ্গু আতঙ্কে তার পরিবার। খুব আগ্রহ নিয়ে পড়তে বসে, আম্মু আমার পরীক্ষা, আমাকে তাতে পড়াতে বসি, বইপত্র নিয়ে বসে, যেই মশা কামড়টা হয় আম্মু ভালো লাগছে না, পড়বো না। মশা কামড়ে প্রত্যেক দিন, এর ফলে আমি পড়তে পারি না, সামনে আমার পরীক্ষা। রাজধানীর বিভিন্ন এলাকায় বেড়েছে মশার উপদ্রব, বাড়ছে ডেঙ্গু জ্বরের ঝুঁকি। গত কয়েক সপ্তাহে আবহাওয়ার পরিবর্তন, অতিবৃষ্টিতে প্রায় সব ওয়ার্ডেই বেড়েছে মশার প্রজনন। ফলে কয়েল জ্বালিয়ে কিংবা অ্যারোসল দিয়েও রেহাই পাওয়া যাচ্ছে না। আমাদের এলাকায় অনেক মশা, অনেক বছর ধরে আমরা মশার খাবার সহ্য করতে আছি। মশারি টানালে হয় না, কারণ আমাদের তো মশারি থেকে বের হতে হয়। তো বের হওয়ার পরে যে মানে এই ওইটুকুর মধ্যে অনেক মশা ঢুকে যায়, অনেক জায়গায় মানে অ্যালার্জির মতো হয়ে যায়, মানে মশা কামড় পড়ে যেই রোগটা এরকম হয়। এখন আমরা যে স্থানটিতে আছি এটি একটি বাসার প্রবেশপথ। সিটি কর্পোরেশনের নিষ্কাশন নজরদারির অভাবে এরকম এলাকায় বেশ কয়েকটি বাসাবাড়ির সামনে পানি জমে থাকে। নাজুক ড্রেনেজ ব্যবস্থার কারণে এখন পুরো এলাকায় ডেঙ্গু আতঙ্ক বিরাজ করছে। সিটি কর্পোরেশনের লোকেরা এখন তো ধরেন মানে সরকার যাওয়ার পর থেকে অত লোক অত আসে না, আগে তো আইতো 2-1 জন, এখন আসে না। গত ফেব্রুয়ারি থেকে মার্চ মাসে চালানো আইইডিসিআর এর প্রাক বর্ষা জরিপে দেখা যায় রাজধানীর 2 সিটির 13টি ওয়ার্ডে ডেঙ্গুর জীবাণুবাহী এডিস মশার লার্ভার ঘনত্বের পরিমাণ নির্দিষ্ট মানদণ্ডের চেয়ে বেশি। এর মধ্যে ঢাকা উত্তরে ঝুঁকিতে রয়েছে 6টি ওয়ার্ড আর দক্ষিণে 7টি। উত্তরের 12 আর দক্ষিণে 31 ও 41 নম্বর ওয়ার্ডে এডিস মশার ব্রুটো ইন্ডেক্স পাওয়া গেছে 26.67%। ডেঙ্গু রোগীর সংখ্যা বাড়তে থাকলেও অভিভাবক শূন্য সিটি কর্পোরেশনের কাজের ধারাবাহিকতায় ভাটা পড়েছে। মেয়র কাউন্সিলর না থাকায় এবছর ডেঙ্গু নিয়ে বেশি আতঙ্কিত নগরবাসী। এছাড়াও স্প্রে ও ফগিং সহ সিটি কর্পোরেশনের নিয়মিত মশা নিধন ব্যবস্থাও হ্রাস পেয়েছে। প্রচুর মশা, এই তো মশা বাড়ছে যে বসেই জানা মশা জ্বালায়। মেয়র নাই, কাউন্সিলর নাই, নির্বাচিত কোনো সরকারও নাই, সেটা আমাদের জনগণের দুর্ভোগ দেখবে কে? এলাকার মানুষের যে কি ডেঙ্গু পরিস্থিতিতে কি ভয়াবহ আকার ধারণ করছে সেটা মানে বলে আর বোঝা যাবে না। চলতি বছরের 20 জুন পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে 7,077 জন। এর মধ্যে 49.3% পুরুষ এবং 40.7% নারী রয়েছেন, আর মারা গেছেন 30 জন। এর মধ্যে শুধু ঢাকায় আক্রান্ত হয়েছেন 5,210 জন, যা মোট আক্রান্তের প্রায় 70%।
যার অধিকাংশই রাজধানী ও এর আশেপাশের বাসিন্দা। গত জানুয়ারি থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত রাজধানীর মুগদা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন 1340 জন ডেঙ্গু রোগী। সমাজকর্মীরা বলছেন, প্রয়োজনের চেয়ে মশা নিয়ন্ত্রণ কার্যক্রম নগণ্য। দক্ষিণ সিটিতে এডিস দমনে নেই কার্যকর তৎপরতা। যখনই যে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় বসে থাকে এইসব দায়িত্বগুলায়, তারা এই অঞ্চলের মতো যে অঞ্চলগুলো আছে সেই অঞ্চলের মানুষ মনে করে না। আমরা স্পেশাল মনে বাদলাম যে সাধারণ যে রুটিন কাজ সেই কাজটা পর্যন্ত হয় না। শুধু হয় না, আমরা অনেক চেঁচামেচি করার পরেও হয় না। যারা বিভিন্ন জায়গায় চেয়ারে বসে আছে, আমাদের টাকাই চলছে, অথচ আমাদের মানুষ মনে করছে না। এটা হচ্ছে মূল সমস্যা। প্রতি বছর বিভিন্ন জরিপে রাজধানীর নির্ধারিত কিছু ওয়ার্ডকে ডেঙ্গু ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়। এসব স্থানে মশা বা লার্ভা কেন বেশি পাওয়া যাচ্ছে তা মৌসুম শুরুর আগেই শনাক্ত করলেও সিটি কর্পোরেশন ও স্বাস্থ্য অধিদপ্তরের সমন্বয়ে জনগণকে সম্পৃক্ত করে বছরব্যাপী নেওয়া হয় না কোনো পরিকল্পনা। তাই স্বাস্থ্য ঝুঁকি বাড়ে এসব এলাকার বাসিন্দাদের। বাইজিদ সাদ, এখন, ঢাকা। টানা বৃষ্টি এবং উজানের ঢলের পর ফেনীর নিম্নাঞ্চল থেকে নামতে শুরু করেছে বন্যার পানি। তবে এখনও কমেনি দুর্ভোগ। এরই মধ্যে মুহুরী নদীর বাঁধের ভাঙা অংশে জিও ব্যাগ ফেলে মেরামত করছে সেনাবাহিনী। অন্যদিকে কুমিল্লার গোমতী নদীর ঝুঁকিপূর্ণ 8 কিলোমিটার এলাকায় বাঁধ মেরামত কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। সহকর্মীদের পাঠানো তথ্য ছবিতে দেখুন বিস্তারিত। ফেনীর মুহুরী নদী ও বাঁধ ভেঙে প্লাবিত নিম্নাঞ্চলে পানি নামতে শুরু করেছে। সেই সাথে স্পষ্ট হচ্ছে ক্ষয়ক্ষতির চিহ্ন। তবে কমেনি 5 গ্রামের হাজারো মানুষের দুর্ভোগ। একদিনের বন্যায় ভেসে গেছে 5টি গ্রামের শতাধিক পুকুরের মাছ। ক্ষতিগ্রস্ত হয়েছে রাস্তাঘাট। মুহুরী নদীর বাঁধে ভাঙা স্থানটি মেরামত হলেও নতুন করে অন্যান্য স্থানে ভাঙনের শঙ্কা এলাকাবাসীর। আমার গোয়ালঘর গেছে, চুলা টুলা রান্না বান্না কোনো ব্যবস্থা নেই। আমরা প্রতি বছরে বন্যা আসলে আমরা আতঙ্কে থাকি যে এক জায়গাতে ভাঙন সৃষ্টি হয়, এক জায়গাতে বাঁধে। এখানে মুহুরী নদী যতক্ষণ পর্যন্ত খনন করতো না, এতক্ষণের জন্য আমাদের কোনো সুবিধা সুযোগ হইতো না। শনিবার সকাল থেকে মুহুরী নদীর পানি বিপদসীমার অনেক নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি উন্নয়ন বোর্ড বলছে, বাঁধের ঝুঁকিপূর্ণ অংশগুলো মেরামতের ব্যবস্থা নেওয়া হয়েছে। জিও ব্যাগ ফেলে মেরামতের কাজ তদারকি করছে সেনাবাহিনী। এইটা আমরা আবার নতুন করে পুনর্বাসনের কিছু কাজ হচ্ছে। এটা কিন্তু সলিউশন না, এটা আমরা ইন্ট্রিম পজিশনে এটা করা হচ্ছে। ব্যাপক আকারে করতে গেলে ভালো একটা স্টাডি করতে হবে। স্টাডি করে এটা সাস্টেনেবল করতে হতে 50-100 বছর পর্যন্ত আমরা এটাকে বন্যা প্রতিরোধ করতে পারি। সে ধরনের কর্মপরিকল্পনা গ্রহণ করতে হবে। এদিকে ভাঙন ঠেকাতে কুমিল্লায় গোমতী নদীর বাঁধ মেরামতের কাজ শুরু করেছে পানি উন্নয়ন বোর্ড। নদীর তীরে 8 কিলোমিটার এলাকায় ঝুঁকিপূর্ণ বাঁধ চিহ্নিত করে মাটি ফেলা হচ্ছে। আগে উচ্ছেদ করা হয়েছে নদীর পাড়ের শতাধিক অবৈধ স্থাপনা। ওয়ার্ল্ড ব্যাংকের একটা প্রজেক্ট পাস হচ্ছে, সেখানে মোটামুটি 78 কোটি টাকা পাওয়া গেছে। ওই প্রজেক্টটা এই সামনের মাসে হয়তো টেন্ডার হবে। টেন্ডার হওয়ার পরে কাজগুলি হলে সম্ভবত মোটামুটি বাদটা একটা মোটামুটি নিরাপত্তা, পুরোপুরি ভালো যাবে না, তো মোটামুটি একটা নিরাপদ অবস্থায় আসবে। গেল বছরের ভয়াবহ বন্যায় গোমতী নদীর বেড়িবাঁধ ভেঙে প্লাবিত হয় বুড়িচং ও ব্রাহ্মণপাড়া উপজেলা। অন্তত 20টি পয়েন্টে বাঁধ ভেঙে যাওয়ার উপক্রম হয়। সে সময় ঝুঁকিপূর্ণ স্থানে বালুর বস্তা ফেলে কোনো রকম ভাঙন ঠেকায় এলাকাবাসী। তামজিদ মির্জা, এখন। দুদিনের পরিষ্কার অভিযানে স্বাভাবিক হয়েছে রাজধানীর রামচন্দ্রপুর খালের প্রবাহ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে 3 শতাধিক স্বেচ্ছাসেবীর অংশগ্রহণে পরিষ্কার করা হয় খালটি। পরিবেশ উপদেষ্টা বলেন, পরিচ্ছন্ন অভিযান টেকসই করতে সচেতনতা বাড়ানোর পাশাপাশি নানা উদ্যোগ নিচ্ছে সরকার। আরও জানাচ্ছেন মাঝার ইমন। এটি রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্রপুর খাল। খালের আশপাশ ও পানির চিত্রই বলে দিচ্ছে এখানকার পরিবেশের অবস্থা। আইডিএলসি ফাইন্যান্সের সহযোগিতায় খালের পানির স্বাভাবিক প্রবাহ ফেরাতে দুদিনের পরিষ্কার অভিযান পরিচালনা করা হয়। সেই সাথে খালের দুপারের ওয়াকওয়েতে রং ও ময়লা ফেলার ডাস্টবিন স্থাপন করা হয়, যেখানে উত্তর সিটির পরিচ্ছন্নতা কর্মীদের সঙ্গে অংশগ্রহণ করেন 3 শতাধিক স্বেচ্ছাসেবী। তো আমরা লাস্ট 2 দিন ধরে এখানে কাজ করছি। আজকে মোটামুটি আপনারা দেখতে পাচ্ছেন যে অনেকটা পরিষ্কার হয়ে গিয়েছে। আমরা চাচ্ছি যে কিভাবে এই খালটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রেখে এই পরিবেশটাকে ভালো রাখা যায়। তরুণরা এসে আমরা জনসচেতনামূলক যে আমরা পরিষ্কার করে গেছি, কিন্তু এটা ওরাই হচ্ছে মূলত এটা পরিষ্কার রাখবে এবং তাদের দায়িত্ব। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের তত্ত্বাবধানে হওয়া খাল পরিষ্কার অভিযানকে সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের অংশ বলছে অর্থ সহায়তাকারী প্রতিষ্ঠানটি। কিছু থাকে সোশ্যাল পার্টে, যে সমস্ত প্ল্যান্টেশন পার্ট, গ্রিনের পার্ট, এগুলো সবকিছু আমরা রেগুলার বেসিসে প্রতি বছরই করে থাকি।
তো আমরা সেই হিসাবে আমরা 2025 সালে মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্টের উদ্যোগে আমরা সিটি কর্পোরেশনের সহায়তায় এই আইডিএসির পক্ষ থেকে আমরা এই খাল পরিষ্কারের একটা উদ্যোগ নিয়েছি। অভিযানের শেষ দিন শনিবার দুপুরে খাল পরিদর্শনে এসে উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, রামচন্দ্রপুর খালসহ রাজধানীর সবগুলো খালে স্বাভাবিক প্রবাহ ফেরাতে কাজ করছে সরকার। টেকসই সাফল্য লাভে জনসচেতনতা বাড়ানোর কথা বলেন তিনি। আর সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট সকলের সমন্বয়ে এ সমস্ত কাজে আরো গতি বাড়ানোর কথা বলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক। লোক সংখ্যা হচ্ছে মাত্র 20%, সত্য কথা, পুরো ক্যাপাসিটি। সেখানে রাতে মানে কেউ যদি এটা চুরি করে ময়লা ফেলে, এটা অ্যাওয়ারনেসের বাইরে আসলে পুলিশিং করে কিন্তু এটা পসিবল না। রামচন্দ্রপুর খাল যদি আমরা না বাঁচাই, এটা কিন্তু একটা প্রতীকী আবেদন আছে। রামচন্দ্রপুর খাল, সুভাদ্রা খাল, তো এই দুটোরই আমরা কাজ শুরু করেছি। জনগণকেও কিন্তু সচেতন হতে হবে। শুধুমাত্র হাঁকডাক দিয়ে অভিযান পরিচালনাই নয়, খাল রক্ষায় নজরদারি বজায় রাখার কথা বলছেন রামচন্দ্রপুর খালপাড়ের বাসিন্দারা। একজনে খেয়াল করবে, সবাই খেয়াল করতে হবে, তাহলে জিনিসটা পরিবেশটা ভালো থাকবে। মাঝার ইমন, এখন, ঢাকা। কোরবানি ঈদের আশানুরূপ বিক্রি না হয় খাতুনগঞ্জের আড়তে পৌঁছতে শুরু করেছে আদা। ডলার ব্যয় করে আমদানি করা আদা এখন প্রতি কেজি 30 থেকে 35 টাকাতেও বিক্রি হচ্ছে না। সংশ্লিষ্টরা বলছেন, সরকারি তথ্য উপাত্ত সহজলভ্য না হওয়ায় নিজ সিদ্ধান্তে চাহিদার চাইতে বাড়তি আমদানি করেছেন ব্যবসায়ীরা। এদিকে চাহিদার তুলনায় সরবরাহ বাড়ায় লোকসানে পড়েছেন পেঁয়াজ ব্যবসায়ীরাও। আরও জানাচ্ছেন শোয়েব রহমান। কোরবানি ঈদে বিক্রির আশায় এসব আদা আমদানি করে আড়তে রেখেছিলেন খাতুনগঞ্জের ব্যবসায়ীরা। বিক্রি না হওয়ায় আড়তে পচে গেছে এসব আদা, যা 30 থেকে 35 টাকা কেজি দরেও বিক্রি হচ্ছে না। ঈদুল আজহা ঘিরে ছোট বড় সব ব্যবসায়ীরাই আদা আমদানি করেছেন। প্রতি কেজি চায়না আদা আমদানিতে খরচ 140 টাকা, বর্তমানে সেটি বিক্রি হচ্ছে 100 টাকায়। আর 70 থেকে 80 টাকাতেও ক্রেতা মিলছে না ভারতীয় আদার। ইম্পোর্টারদের এই আদার বর্তমান খরচা হচ্ছে 130 টাকা, কিন্তু নষ্ট হয়ে যাওয়াতে এগুলো 30, 35, 40, 50 টাকা এরকম বিক্রি হচ্ছে বর্তমান মার্কেটে। এর বাইরে আপনার ভালো মাল যেগুলো, এগুলো 100 টাকা বিক্রি করতেছে। আদা মনে করেন এদিকে ইন্ডিয়ান কারলা যেগুলো আছে, ওগুলো চাবে, চায়না মালের বাজার উঠে নেই। এই কারণে চায়না মাল দিয়ে যারা ইনপুট করছে সবাই লজে পড়ছে। আর এবং চায়না মাল বাজারে এখনো আছে। প্রায় একই অবস্থা পেঁয়াজেরও। পাইকারিতে 50 টাকায় পেঁয়াজ বিক্রি হলেও কেজিতে 3-4 টাকা লোকসানের কথা বলছেন ব্যাপারীরা। মূলত চাহিদার তুলনায় সরবরাহ বেশি ও বৈরী আবহাওয়ায় বেচে বিক্রি কমায় হচ্ছে লোকসান। পর্যাপ্ত পরিমাণ দেশি পেঁয়াজ হয়েছে, যার কারণে মানে মোকামেল থেকে খাতুনগঞ্জের মধ্যে অনেক সবগুলো দেশি পেঁয়াজ আসতেছে, বেচা বিক্রিও কর, যার কারণে লোকসান কেজি প্রতি প্রায় 500 টাকা করে লোকসান যাচ্ছে। তবে কিছুটা ভিন্ন চিত্র রসুনের। দীর্ঘ লোকসান কাটিয়ে রসুনের বাজার ঊর্ধ্বমুখী। 15 দিনের ব্যবধানে কেজিতে দাম বেড়েছে প্রায় 30 টাকা। তবে প্রধান রপ্তানিকারক দেশ চায়নায় মৌসুম শুরু হওয়ায় আগামী চালানে দাম কমবে বলে দাবি বিক্রেতাদের। এমনও গেছে 30-40 টাকা পার কেজিতে, অর্থাৎ 1 কন্টেনার মাল আনলে 10-12 লাখ টাকা লস গেছে। আর রিসেন্ট ঈদের পরে হয়তো যারা লস খাইতে খাইতে ইম্পোর্ট বন্ধ করে দিচ্ছে, সেক্ষেত্রে অল্প কিছু সময়ের জন্য কিছু রসুন শর্ট হয়েছে, এই জন্য বাজারটা একটু বাড়ছে। এটা হয়তো 2-4-10-15 দিনের ভিতরে আবার রিকভার হয়ে যাবে। ব্যবসায়ীরা বলছেন, এক্ষেত্রে সরকারের তথ্য উপাত্ত সহজলভ্য না হওয়ায় কখন কি পরিমাণ মশলার আমদানি হচ্ছে তা তারা জানেন না। এতে বিপুল ডলার ব্যয় করে আমদানিতে লোকসান গুনতে হয় তাদের। শোয়েব রহমান, এখন, চট্টগ্রাম। এই সাথে শেষ করছি এখন সন্ধ্যা। তবে তার আগে শিরোনামগুলো জানিয়ে দিব আরও একবার। ইসি স্বাধীন হলেও নির্বাচনে সরকারের ভূমিকায় মুখ্য বললেন সিইসি। ভোটের কর্মপরিকল্পনা হয়েছে, প্রকাশের সময় আসেনি। ফেব্রুয়ারিতে নির্বাচনের মাধ্যমে দেশবাসীর আশা পূরণ হবে মন্তব্য মির্জা ফখরুলের। ইসিকে শক্তিশালী করার আহ্বান বিশেষজ্ঞদের। রাজনৈতিক প্রকল্প চিহ্নিত করে বাজেট কাটছাট করছে সরকার, জানালেন পরিকল্পনা উপদেষ্টা। ফ্যামিলি কার্ড ফের বেড়ে দাঁড়াচ্ছে 1 কোটিতে। দিনভর অবস্থান কর্মসূচি প্রত্যাহার ইউনাইটেড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের। দাবি না মানলে কাল বাংলা ব্লকেট ও আমরণ অনশনের ঘোষণা। সংবাদ শেষ করছি। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv।
ফেসবুকে দেখুন facebook.com/tv.এখন আর ইউটিউবে দেখুন youtube.com/c/echontv।